হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে কোনো পড়াশোনার বিষয় বলতে তার বাইরে, অর্থাৎ আজকে একজন ভারতীয় হিসাবে আমাদের এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই জানতে হবে। তার কারণ দেখতেই পাচ্ছ, চারিদিকে ইসরায়েল, ইউএসএ, ইরানের মধ্যে কিভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো তার প্রভাব আমাদের ভারতবর্ষে কিভাবে, কোথা থেকে পড়বে, এবং সবথেকে চর্চিত এখন একটা নাম, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। সেটা কোথায় অবস্থিত বা তার সাথে ভারতের কি সম্পর্ক, বা ভারতের এতে এই হরমুজ প্রণালী যদি আটকে দেওয়া হয় তাহলে সেইখানে ভারতের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে ভারতকে, সেটা নিয়ে এই ভিডিওটাতে তোমাদের সাথে আলোচনা করব। আর অবশ্যই যারা যারা এই ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভালো লাগলে তো একটা লাইক কাট। চল দেখে নিই আমরা। প্রথমেই দেখতে পাচ্ছ ইরানের ব্রহ্মাস্ত্র অবরুদ্ধ বৈশ্বিক অর্থনীতি। তার কারণ বলা হচ্ছে বিশ্বের 20 থেকে 30% অপরিশোধিত তেল, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্রুড অয়েল, সেটা কিন্তু এই তেল, এবং 20% রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি এই পথ দিয়েই আসে। সেই পথটা কি? সেই পথটা হচ্ছে হরমুজ প্রণালী। এবং এটা কানেক্ট করছে কাকে? যদি আমরা ম্যাপেও দেখতে পাই, এখানে একটু ম্যাপের মধ্যে ছোট করে দেখাচ্ছি, যেখানে রয়েছে পার্সিয়ান গলফ এবং গলফ অফ ওমান, এই দুটোকে কিন্তু কানেক্ট করছে। কিভাবে? যদি ম্যাপের মধ্যে দেখাই দেখতে পারবে, এটাকে বলা হয় পারস্য উপসাগর। এই যে অংশটুকু দেখতে পাচ্ছ, এর মধ্যে এটাকে বলা হচ্ছে পারস্য উপসাগর, এবং এইখানে জায়গাটাকে বলা হচ্ছে ওমান, গলফ অফ ওমান। ঠিক তার জয়েন্টের এই পোর্শনে রয়েছে এই হরমুজ প্রণালী, যার মধ্যে দিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সাথে, দেখতেই পাচ্ছ পারস্য উপসাগরকে বহির্বিশ্বের সাথে, কারণ এই যে পুরোটাই তো আটকানো অংশ, এই অংশটা পুরোটাই আটকানো একমাত্র কেবল এই যে হরমুজ প্রণালী, তার মাধ্যম দিয়ে বাকি বিশ্বের সাথে কিন্তু কানেক্টিভিটি সম্ভব। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সামরিক হুমকির জবাবে ইরান পুরো বিশ্বের বাণিজ্যের মূল শিরাটি কিন্তু চেপে ধরেছে, অর্থাৎ সেই হরমুজ প্রণালী। এবং এইখানে ভালো করে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে দেখো, এই যে সীমানাটা বলছি, এখানে ইরান রয়েছে, এখানে রয়েছে ইউএই, আর এখানে রয়েছে ওমান, এবং ঠিক এই পথটা ধরে কিন্তু তৈরি হয়েছে কি আমাদের এই হরমুজ প্রণালী, যেটা 33 থেকে 39 কিলোমিটার দূর অব্দি কিন্তু বিস্তৃত, ছবির মধ্যে আশা করছি। এবং এখানে কিছু কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে, যেটা কিন্তু ইরানের কন্ট্রোলেই রয়েছে। এবং এই পথ দিয়ে বাকি এই অংশটা রয়েছে কিন্তু পারস্য উপসাগর, পারস্য উপসাগর। উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান এবং দুবাইয়ের মাঝে অবস্থিত। উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং এখানে দুবাইয়ের মাঝে অবস্থিত এই প্রণালীটির মোট কিন্তু 33 থেকে 39 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর আসল দুর্বলতা লুকিয়ে আছে এর গভীরতা। বিশাল তেলের ট্যাঙ্কগুলি কিন্তু এই নিরাপদে চলাচলের জন্য জলপথটি মাত্র 3 কিলোমিটার চওড়া, এখানে কিন্তু কোথাও কোথাও সেটা 3 কিলোমিটার চওড়াও হয়ে গিয়েছে। এই 3 কিলোমিটারের সরু পথটির ওপরই নির্ভর করছে গোটা বিশ্বের জ্বালানি। এবং এই যে প্রণালীর অংশটা তোমরা দেখলে বুঝতে পারবে, এর বিকল্প পথ মানে কিন্তু অনেকটা ঘুরে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ তো, যে এখানের সাথে যদি কানেকশন করতে হয় ভারতকে, বা এই পোর্শন থেকে এখানে যেতে গেলে এটা খুব ইজি ওয়ে ছিল। এই যে এটা খুব সহজ একটা পথ, সহজ একটা পথ কোথায় রয়েছে? যেটা কিন্তু রয়েছে এই যে হরমুজ প্রণালী। বাট এটা না হলে বিকল্প পথ কিন্তু 20 দিন সময় লাগবে, যার খরচ বেড়ে যাবে আরো 50%। বলছে প্রণালী বন্ধ হলে চড়া মূল্যে, যদি এই একমাত্র দরজাটি বন্ধ হয়ে যায় তবে জাহাজগুলি কিন্তু সামনে কোনো সহজ শর্টকাট রাস্তা থাকবে না। বিকল্প পথ হিসাবে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হবে, এবং গন্তব্যে পৌঁছাতে 20 দিন বা তার বেশি সময় লাগবে, এবং পরিবহনের খরচা 50% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ভারতের অর্থহীনতার লাইফলাইনে ঝুঁকির মুখ, তার কারণ এই হরমুজ প্রণালী। এখানে এখানে ম্যাপের সাথে দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে আরব সাগর, এখানে রয়েছে আরব সাগর, এখানে রয়েছে গলফ অফ ওমান এবং এই যে পারস্য মহাসাগর, পারস্য সরি পারস্য উপসাগর, ঠিক আছে, পারস্য উপসাগর, এখানে এই যে এটাকেই বলা হয় হরমুজ প্রণালী। তাহলে এই জলপথটি ভারতের অর্থনীতির স্পন্দন। গুজরাটের মুদ্রা বা কান্ডালা বন্দর থেকে এর দূরত্ব মাত্র 1200 কিলোমিটার। ভারতের মোট তেলের চাহিদার 60%, অর্থাৎ আমাদের যে ক্রুড অয়েলের চাহিদা, এটা কিন্তু এই 60% এই পথ দিয়েই আসে। আর 80% আসে হচ্ছে রান্নার গ্যাসের জ্বালানি অর্থাৎ এলপিজি। রান্নার গ্যাসের চাহিদার 80% কিন্তু আসে ইরাক, সৌদি আরব এবং কাতার থেকে, এবং এই প্রত্যেকটা দেশই কি এই স্টেট অফ হরমুজের পথটাকে কিন্তু কি করে ব্যবসা বাণিজ্যের জন্য কেউ ব্যবহার করছে। প্রণালী যদি বন্ধ হয়ে যায়, ভারতে পেট্রোল ডিজেলের দাম, বিদ্যুতের দাম কিন্তু আকাশ ছোঁয়া হবে। ভূ রাজনীতির চরম মানবিক মূল্য যদি বলি, এখানে যুদ্ধ এবং অবরোধ কেবল মাত্র অর্থনৈতিক আঘাত কিন্তু নয়, এটি মানুষের জীবনও কিন্তু কেড়ে নিচ্ছে। এই মুহূর্তে 37টি ভারতীয় জাহাজ, 1100টি নাবিক মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, এই অবরুদ্ধ অঞ্চলে আটকে রয়েছে। ওমান উপসাগরে ক্যাপ্টেন আশিস এবং দিলীপ সিং এর মৃত্যু প্রমাণ করছে যে এই সংঘাত কিন্তু ইতিমধ্যেই রক্ত ঝরিয়েছে। ভারত কিন্তু এখনো চুপ বসে আছে, তার কারণ সেইভাবে ভারতকে ওরা এখনো অ্যাটাক করতে পারেনি, তবে ভারত কিন্তু ওদের থেকেও আরো কঠিন ভাবে প্রস্তুত রয়েছে। জাহাজগুলিকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। 1100 জন নাবিক আটকে রয়েছে এবং 37টি জাহাজ আটকে রাখা হয়েছে। ঝুঁকিতে হাজার কোটি টাকার কৌশলগত বিনিময়। এখানে কিন্তু কি, এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের গল্ফ, এখানে স্টেট অফ হরমুজের ঠিক পাশ দিয়ে এখানে চাবাহার বন্দর, যেটা ভারতের তৈরি, কোথায় করা রয়েছে, ইরানে করা রয়েছে। পাকিস্তানের পথ এড়িয়ে আফগানিস্তানের মধ্যে এশিয়ায় সরাসরি প্রবেশের জন্য ভারত চাবাহার বন্দর কিন্তু হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেখানে তৈরি করেছে। ইরানের এই অবরোধের ফলে চাবাহার বন্দরে কিন্তু এখন একটি অকেজো প্রকল্পে পরিণত হচ্ছে, যেটা ভবিষ্যতে ঝুঁকির কারণ হতে পারে। দীর্ঘমেয়াদী এই জলপথ বন্ধ থাকলে ভারতের বিশাল বিনিময়ের পথে কিন্তু পরিবর্তন চলে আসবে। তো আশা করছি তোমাদেরকে মূল মানে এই যে চাবাহার বন্দর কোথায় অবস্থিত বা স্টেট অফ হরমুজ এই জিনিসটা কি, বা হরমুজ প্রণালীটা কি, এটা কোথায় রয়েছে, কিভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি পরিণত হয়ে যায়, বা এই যে ইরানের সাথে এতটা ঝামেলা চলছে ইসরায়েল এবং ইউএস এর, সেই পরিস্থিতিতে যদি এই বন্দরটাকে নষ্ট করা হয় বা কোনোভাবে এই প্রণালীটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে কি কি ঝুঁকি আসতে পারে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পারলাম যে কি কি শঙ্কা বা আশঙ্কা আমাদের আছে ভবিষ্যতে। তো দেখা যাক, আস্তে আস্তে যখন আরো বেশি আপডেট আমরা পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু এটা লাইক করতে হবে, হ্যাঁ। এবার এর কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা দেখব। হাজার বছরের সংস্কৃতি এবং ঐতিহাসিক বন্ধন ইরানের সাথে। ভারত এবং ইরানের সম্পর্ক কেবলমাত্র রাজনৈতিক নয়, এটি কিন্তু সভ্যতা, সংস্কৃতি, ইতিহাসের একটি গভীর মেলবন্ধন। মুঘল আমল থেকে শুরু করে আধুনিক খাদ্যাভ্যাসের পোলাও, আমি এখানে তোমাদের জাস্ট ইরানের সাথে ভারতের সম্পর্কটাকে তুলে ধরছি। এখানে প্রত্যাহিক শব্দ যেমন আরাম, জমি, বাজার সবকিছুই কিন্তু ফার্সি প্রভাব বিদ্যমান রয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পরও এই সম্পর্ক অটুট ছিল। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের নিউ দিল্লি ডিক্লারেশনে এই বন্ধুত্বের একটি নতুন আধুনিক রূপ দিয়েছিল ভারত এবং ইরানের সাথে। সম্পর্কের ফাটল এবং অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ, সাংস্কৃতিক বন্ধুত্বের আড়ালে বিগত কয়েক বছরে তৈরি হয়েছিল গভীর কূটনৈতিক দূরত্ব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একাধিকবার কাশ্মীরের ইস্যুতে ভারতের বিরুদ্ধে অবস্থান তিনি কিন্তু নিয়েছিলেন।
তিনি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের পরিস্থিতিকে ফিলিস্তিনের সাথেও তুলনা করেছিলেন। অবভিয়াসলি না, কাশ্মীর ভারতের মধ্যে, এবং এই আয়াতুল্লাহ খামেনি কিন্তু ইরানের একটা অন্যতম ইসলামিক সম্প্রদায়ের পাওয়ার একজন ব্যক্তি ছিলেন। ৩৭০ ধারা বাতিল করার পরে ইরানের এই দ্বিমুখী আচরণ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু সরাসরি হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছিল, যা ভারত মেনে নেয়নি। আধুনিক বাস্তবতার হিসেব নিকাশ যদি বর্তমানে দেখি, ইসরায়েলের ফ্যাক্টর, বর্তমানে বিশ্ব অবস্থায় ভারত কেবল পুরনো বন্ধুত্বের উপর নির্ভর করে বসে নেই। ইসরায়েল ভারতের অন্যান্য প্রধান প্রতিরক্ষা এবং অস্ত্র সরবরাহকারী দেশ। অর্থাৎ ইসরায়েল, এই যে বুঝতেই পারছো যে কনফ্লিক্ট চলছে, তাহলে ভারত প্রথমে কাকে সাপোর্ট করবে, ভারত কার হয়ে দাঁড়াবে, এইটাও তোমরা এই প্রেক্ষাপটগুলো থেকে বোঝো নিজেরাও। ইসরায়েল ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা অস্ত্র সরবরাহী দেশ ছিল। ভারত চরম আকার ধারণা করার ঠিক ৪৮ ঘন্টার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ইসরায়েলের সফর নিছক কাকতালীয় ছিল না। ইসরায়েল সফর সম্প্রতি তিনি কিন্তু শেষ করেছেন। ভারত এখন ইরান এবং ইসরায়েল উভয় দেশের সাথে অত্যন্ত সতর্কতার সাথে ভারসাম্য বজায় রেখে কিন্তু চলছে। কৌশলগত যেটাকে আমরা বলতে পারি যে নরমতা তো নয়, অবশ্যই দুর্বলতা, যেখানে খামেনির মৃত্যু বা আমেরিকার নৌ আক্রমণ ভারত কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো পক্ষ কিন্তু নেয়নি। ভারত একটি নীরবতা, কোনো দ্বিধা নয়, ভারত এখন অবভিয়াসলি পুরো সাইলেন্ট রয়েছে। বলে না যে ঝড় আসার পূর্বের একটা সেই থমথমে আবহাওয়ার মতো। আন্তর্জাতিক নীতি লঙ্ঘনের বিষয়ে বিরোধীদের থাকা প্রশ্ন সত্ত্বেও সরাসরি কোনো নিন্দা না করে ভারত শুধু উদ্বেগ প্রকাশ করেছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানকেই জানিয়েছে। আর ১ কোটিরও বেশি ভারতীয় ভারতের নীরবতার পেছনের সব থেকে বড় কারণ হলো মধ্যপ্রাচ্যের বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলিতে বর্তমানে ১ কোটিরও বেশি ভারতীয়রা কর্মরত রয়েছেন। কোনো একটি পক্ষ নিলে ১ কোটি মানুষের চাকরি, জীবনের উপরে সরাসরি হুমকি আসতে পারে। এই আরব দেশগুলি ভারতের বর্তমানে জ্বালানি এবং নিরাপত্তার বিশাল একটা বিনিয়োগের কিন্তু গ্যারেন্টিও ছিল। যদি বলি ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতি বর্তমানে বহুমুখী একটা চাপের সম্মুখীন। আমেরিকা, রাশিয়া এবং চীন। এর আগে দেখেছি আমেরিকা কিন্তু বলেছে যে রাশিয়ার সাথে যারা যারা ব্যবসা করবে তাদের উপরে আরো 50% টেরিফ লাগু করানো হবে, যেটা করেওছে ইউএসএ। তাহলে কোন দিকে যাবে ভারত, কোন দিকে এগোবে? কারণ একদিকে রয়েছে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ভারতের উপরে রয়েছে, অন্যদিকে রয়েছে রাশিয়ার সস্তা তেলের লাইফলাইন। অভিযোগ উঠেছে ইরান হরমুজ প্রণালীর পথটি কেবল তাদের মিত্র দেশ রাশিয়া এবং চীনের জাহাজের জন্য খোলা রেখেছে। এটাও কিন্তু জেনে রাখো, চীন এবং রাশিয়ার জন্য সেই পথটাকে কিন্তু খোলা রেখেছে, যা ভারতের জন্য একটি বৈষম্যমূলক এবং উদ্বেগজনক পরিস্থিতি হতে চলেছে। ইন্ডিয়া ফার্স্ট নীতি সর্বাগ্রে জাতীয়তার পথ, অর্থাৎ ভারত প্রমাণ করেছে তারা এখন আর কোনো নির্দিষ্ট আদর্শিক গোষ্ঠী অংশ নয়। ভারতের অতীতের বন্ধুর নস্টালজিয়া বা অন্য দেশের সাথে সংঘাতের চেয়ে ভারতের নিজস্ব অর্থনীতি, নাগরিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এখন প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি যদি বলি যে এই হরমুজের ঢেউয়ে ভারতের ভবিষ্যতের কি কি পরিবর্তন হতে পারে, এক নজরে আমরা দেখে নিই। হরমুজ প্রণালী, এই জলরাশি আজ কেবল একটি সমুদ্রপথ নয়, এটি নির্ধারণ করবে আগামী দিনে বিশ্ব এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ। ১১০০ আটকে পড়া নাবিক এবং ৩৭টি জাহাজের পাশাপাশি ১৪০ কোটি ভারতীয় কিন্তু তার ভাগ্য রয়েছে। এবং এই নির্ধারিত কূটনৈতিক আলোচনা হচ্ছে এই টেবিলে, এবং বলতে পারি সংঘাতের এই চরম মুহূর্তে ভারত স্বাধীন পররাষ্ট্রনীতি সব থেকে বড় পরীক্ষার সম্মুখীন হচ্ছে। জাতীয় স্বার্থ এবং বিশ্বমঞ্চে ভারসাম্য রক্ষার জন্য পরীক্ষায় প্রমাণ করবে ভারতের আসল শক্তি। আমরা জানি যে গোটা বিশ্বের দরবারে ভারত
সবার শ্রেষ্ঠ আমরা আমাদের দেশকে দেখি এবং আমাদের নিজেদের দেশের উপরে সমস্ত আশা আমাদের রয়েছে এবং দেখা যাক এই ভবিষ্যতের পথে আমরা কোন দিকে এগোতে পারি। আশা করি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে আমাদের বর্তমান পরিস্থিতিটা বোঝাতে পারলাম। এবার একটু অন্য কথায় চলে আসি। যেটা যদি তোমরা আমাদের কেউ পেইড ব্যাচে জয়েন হতে চাও, অবভিয়াসলি এরকম সুন্দর, সুন্দর বিষয়ে ইন্টারেস্টিং পড়া, এটা অবভিয়াসলি সাবজেক্ট ওয়াইজ এক্সামের দিক থেকে যদি কেউ পড়তে চাও বা জয়েন করতে চাও আমাদের সুপার পাসে কিন্তু জয়েন করতে পারো। আমার নাম্বারটা বলে দিচ্ছি 7557050299। এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর প্রাইস কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে, 429 থেকে হয়ে যাচ্ছে এটা 529। যারা এখনো আমাদের সুপার পাসে জয়েন করনি করে যাও ঝটপট। এখানে কিন্তু তোমরা অল এসএসসি এক্সাম, রেলওয়ের এক্সাম, অল ব্যাংকিং এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। আর কি কি পাচ্ছ তোমরা এখানে, লাইভ ব্যাচ প্লাস রেকর্ডেড ক্লাস দুটোই পাবে। কেউ যদি মনে করো আমি 3 মাসের একটা কোর্স নেব, আমি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে চাই, সেটাও পসিবল। এখানে স্টাডি নোট পাবে, আমরা যা যা পড়াই সেগুলো কিন্তু পিডিএফ ফর্মে তোমাদেরকে প্রোভাইড করে দিই। পিওয়াইকিউস, যে কোনো পরীক্ষা সেটা রেল হোক বা এসএসসি হোক, তার যে কোনো পিডিএফ ফর্মে তোমরা কিন্তু পিওয়াইকিউ পেয়ে যাবে। পাচ্ছ মক টেস্ট এবং প্র্যাকটিস কোশ্চেন। আর কেউ যদি নিতে চাও, ফোন নাম্বারটা তো দিয়েই দিয়েছি, 7557050299। এই নাম্বারে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও এবং কুপন কোডটা ইউজ করতে ভুলো না, NITI। আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে তোমাদেরকে কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটাকে। এবং যদি এই ভিডিওটা পার্টিকুলারলি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, প্রচুর প্রচুর এটাকে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। চেষ্টা করব আমাদের এই বর্তমান পরিস্থিতিতে যা যা আমাদের চর্চায় রয়েছে সবকিছু পরীক্ষায় আসবে এমন তো নয়, তার মধ্যে থেকে তোমাদের একজন সচেতন নাগরিক হিসাবে কিন্তু সমস্ত ইনফরমেশন জানতে হবে। তাহলে অবশ্যই চোখ রাখতে হবে টেক্সটবুক বেঙ্গলিতে। দেখা হবে তোমাদের সাথে আরো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজকের মতো আমি আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।